নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের আলোচনা অ্যালজাইমার ডিজিজ এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা। আসলে কিছুদিন আগে একজন কমেন্টে জানিয়েছিলেন যে তার স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে। আগেও স্মৃতিশক্তি কম ছিল, কিন্তু এখন তা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। আশা করি উনি ভিডিওটি দেখছেন এবং উনি এই ভিডিওতে ওনার সমস্যার উত্তর পেয়ে যাবেন। আপনারাও ভিডিওটি দেখতে থাকুন, কারণ আপনাদের অনেকের সাথেই এই ঘটনা ঘটে অথবা ভবিষ্যতে ঘটতে পারে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। চ্যানেলে যারা নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা প্রেস করুন। তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আগেই বলেছিলাম যে সাবস্ক্রাইবারদের জন্য নেক্সট উইকে দেবো একটা সুখবর। সেটা হলো নেক্সট উইক থেকে আমি মাঝে মাঝেই ইউটিউব লাইভে আসব। সেই সময় আপনাদের সমস্যাগুলো আপনারা কমেন্টে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব সেইগুলোর উত্তর দেবার। কোন সময় আমি ইউটিউব লাইভে আসব সেটা পরে জানিয়ে দেওয়া হবে। আর এটা কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্যই, পরে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তাহলে আসুন আজকের আলোচনা শুরু করা যাক। অ্যালজাইমার ডিজিজ সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তবু আমি সংক্ষেপে যতটা সম্ভব বলে রাখার চেষ্টা করছি। অ্যালজাইমার ডিজিজ কী? অ্যালজাইমার ডিজিজ হলো একটা ব্রেন বা মস্তিষ্কের অবস্থা যেখানে ধীরে ধীরে স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা, বোঝার ক্ষমতা, শেখার ক্ষমতা, কোনো কাজ ঠিকমতো করার ক্ষমতা কমে যায়। এবং এটা এতটাই কমে যায় যে প্রতিদিনের সাধারণ কাজকর্ম করারও সামর্থ্য হারিয়ে যায়। এটা খুব ধীর গতিতে হয়। বলা হয় প্রথম লক্ষণ দেখা দেবার কমপক্ষে 10 বছর বা তারও আগে থেকে ডিজিজ প্রসেসটা শুরু হয়ে যায়। সাধারণত 60 বছরের বেশি মানুষদের ক্ষেত্রেই এটা দেখা যায়, কিন্তু 40-45 বছরেও এই ঘটনা ঘটতে পারে। আজকের দিনে প্রতি 10 জন মানুষের মধ্যে একজন অ্যালজাইমার ডিজিজে আক্রান্ত হন। কারণ কি এই রোগের? অ্যামাইলয়েড ও টাউ নামক দুটি প্রোটিন ব্রেনের হিপোক্যাম্পাস এলাকার নেটওয়ার্ক সিস্টেম অর্থাৎ নিউরনে ডিপোজিট হতে শুরু করে এবং আস্তে আস্তে পুরো ব্রেনেই ছড়িয়ে পড়ে। সায়েন্টিস্টরা বলছেন এর কারণ জেনেটিক, পরিবেশগত ও জীবনযাত্রার প্রভাবে হয়ে থাকতে পারে। এই অ্যালজাইমার ডিজিজের লক্ষণগুলো কী কী? প্রথম যখন ডিজিজটা শুরু হয় তখন কোনো লক্ষণই দেখা যায় না। এর কয়েক বছর পর থেকে আস্তে আস্তে লক্ষণগুলো দেখতে পাওয়া যায় এবং রোগটা বাড়তে থাকে। প্রথম লক্ষণ দেখা যায় কিছু কিছু জিনিস মনে রাখতে পারে না, কোনো জিনিস কোথায় রেখেছে সেটা ভুলে যাওয়া, প্রিয়জনদের নাম ভুলে যাওয়া। পরে এটা এতটাই বেশি হয় যে নিজের বাড়ির ঠিকানা, এমনকি নিজের নামটাও ভুলে যায়। এর সঙ্গে রুগীরা কথা বলতে গিয়ে কিছু বলতে পারে না, কারণ কি বলবে সেই সঠিক শব্দ তাদের মাথায় আসে না। যে কোনো কাজই করতে অসমর্থ হয়, কথায় কথায় মেজাজ হারিয়ে ফেলে এবং প্রিয়জনদের সঙ্গে এটা বেশি করে। প্রতিদিনের স্বাভাবিক কাজকর্ম করতে অসমর্থ হয়, বেশি সময় নেয়, পরের দিকে কোনো কিছুই করতে পারে না। সব কিছুই কারো সাহায্য ছাড়া হয় না। বাড়ির লোক ও বন্ধুবান্ধবদের চিনতে পারে না, একই কথা বারে বারে বলে, কারণ তাদের মাথার মধ্যে যে কটি শব্দ থাকে বা যে কটি বাক্য থাকে সেগুলোই তারা বারবার বলতে থাকে। ঘুমের ব্যাঘাত ঘটে, কখন প্রস্রাব পায়খানা করে ফেলে নিজেই বুঝতে পারে না, সকলকে সন্দেহের চোখে দেখে। আর এই রোগের একদম লাস্ট স্টেজে স্মৃতিশক্তি পুরোপুরি লোপ পায়। চারিপাশে কী ঘটছে সেই ব্যাপারে থাকে সম্পূর্ণ অচেতন, মাত্র কয়েকটি শব্দ মুখ দিয়ে বেরোয়। এই অ্যালজাইমার ডিজিজের কি কোনো হোমিওপ্যাথি চিকিৎসা আছে? দেখুন, প্রথম স্টেজেই যদি কেউ হোমিওপ্যাথি চিকিৎসা করে তাহলে ভালো হওয়া সম্ভব, কিন্তু যদি রোগীরা অনেক রকম প্যাথি করে অনেক লেট স্টেজে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন তাহলে ভালো হওয়া কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, এই ডিজিজ প্রসেসটাকে ডিলে করা সম্ভব, তবে রাতারাতি সমস্যা মিটবে না, ধৈর্য ধরে ওষুধ খেয়ে যেতে হবে। আমি আজ মাত্র 3টি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যেগুলো আপনারা এই রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। প্রথম মেডিসিন
অ্যানাকার্ডিয়াম। এই ওষুধটি শুধুমাত্র এক্ষেত্রেই নয়, যে কোনো ক্ষেত্রে ভুলে যাবার সমস্যা বা ডিমেনশিয়াতে আপনারা ব্যবহার করতে পারেন। হঠাৎ স্মৃতিশক্তি কমে যাওয়া, কোনো কিছুতে মন দিতে না পারা, মনে হয় যে সব কিছু যেন স্বপ্নের মধ্যে হচ্ছে, অহেতুক রেগে যাওয়া, রেগে গিয়ে অভিশাপ দেওয়া। রুগীর মনে হবে দুটো জিনিস ঘটছে, একটা তাকে খারাপ কাজ করতে বলছে, আর একটা তাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলছে। এখানে কিন্তু রুগীর সম্পূর্ণ ইচ্ছাশক্তি চলে যায় না। এর সঙ্গে রুগীর শরীরে শীতবোধ বেশি থাকে, সহজেই ঠান্ডা লাগার ধাত হয়, হজমের সমস্যা হয়, এবং হজমের সমস্যা হলে সেই সমস্যা খাওয়া দাওয়ার পরে কমে যায়। এক্ষেত্রে আপনারা খান অ্যানাকার্ডিয়াম 200 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। অ্যাকিউট কেসের ক্ষেত্রে 3-4 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। এরপর যে দুটো মেডিসিনের কথা বলবো সেগুলো অ্যানাকার্ডিয়ামের কমপ্লিমেন্ট হিসাবে দুটো ভিন্ন অ্যাঙ্গেল থেকে কাজ করে। প্রথম মেডিসিন সিফিলিনাম। এক্ষেত্রে যদি পেশেন্ট হয় সিফিলিটিক মায়াজামের, অর্থাৎ রুগীর কষ্টগুলো সন্ধে থেকে সকাল অবধি বা সূর্যাস্ত থেকে সূর্যোদয় অবধি বৃদ্ধি পায়, সমস্ত ডিসচার্জে যদি দুর্গন্ধ থাকে, রুগী যদি হয় প্রচণ্ড জেদি, রেগে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলে নষ্ট করার প্রবণতা থাকলে, অ্যালকোহলিজমের হিস্ট্রি থাকলে, বারবার অ্যাবরশনের হিস্ট্রি থাকলে, ফ্যামিলিতে কারোর সুইসাইডের হিস্ট্রি থাকলে, কোনো রকম জন্মগত সমস্যা থাকলে, সহজেই ঘা হওয়ার প্রবণতা থাকলে, জিভে ঘা হলে বা জিভ যদি হয় ক্র্যাকড বা আলসারেটেড বা চেরা যদি থাকে জিভের মধ্যে, তার সঙ্গে যদি প্রচুর জল তেষ্টা থাকে, এই সব ক্ষেত্রে আপনারা খান সিফিলিনাম 1 mg বা সিফিলিনাম 200, 2টি ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। 1 থেকে 2 মাস পর পর রিপিটেশনের প্রয়োজন হতে পারে। এরপরে বলবো অ্যানাকার্ডিয়ামের পর যে মেডিসিন সেটা হচ্ছে মেডোলিনাম। সিফিলিনামের ক্ষেত্রে যেমন সিফিলিটিক মায়াজামের হয় রুগী, সেই রকম এখানে রুগী হয় সাইকোটিক মায়াজামের, অর্থাৎ সমস্যাগুলো বৃদ্ধি হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। এর সঙ্গে সমস্ত ডিসচার্জে থাকে আঁশটে দুর্গন্ধ। গনোরিয়ার হিস্ট্রি থাকলে, রিউম্যাটিক আর্থ্রাইটিসের হিস্ট্রি থাকলে, এর সঙ্গে রুগীর শরীরে গরম বোধ বেশি হলে, হাত পায়ের তালুতে প্রচণ্ড জ্বালা থাকলে, প্রচণ্ড খিদে পেলে, সন্ধ্যের পর থেকে জল তেষ্টা অতিরিক্ত বেড়ে গেলে, ভূত বা মৃত ব্যক্তির স্বপ্ন দেখলে, গরম খাবার, মিষ্টি, টক জাতীয় খাবার, আইসক্রিম খেতে পছন্দ করলে, ঘামে দুর্গন্ধ হলে আপনারা খান মেডোলিনাম 200, 2টি ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। এক্ষেত্রেও 1 থেকে 2 মাস পর পর রিপিটেশনের প্রয়োজন হতে পারে। এছাড়া যে কোনো ডিপ অ্যাক্টিং মেডিসিন যদি রুগীর টোটালিটি অফ সিমটমসের সাথে মেলে, তাহলে সেই ওষুধটাও উপযুক্ত হতে পারে। এর সঙ্গে এই ধরনের পেশেন্টদের প্রাণায়াম করতে হবে, যোগব্যায়াম করতে হবে। এই ধরনের পেশেন্টদের পুষ্টিকর খাবার দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সবসময় কাউকে না কাউকে সঙ্গে থাকতে হবে, কখনোই একা ছেড়ে দেওয়া উচিত হবে না। তাছাড়া আপনারা কোনো ভালো হোমিওপ্যাথ ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলতে পারেন। আজ ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।